আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বাজে ভোর 6:30। আমরা অনেক আগেই উঠেছি এবং সব গুছিয়ে নিজেরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। যেহেতু আমাদের বাস 7:40 সেই জন্য আমরা 6:30টার দিকে বের হয়ে যাব। আরও পরে বের হতাম যদি অন্য সময় হতো, বাট আজকে অনেক বেশি ভিড় থাকবে যেহেতু ছুটি শুরু হয়ে গিয়েছে, তাই আমরা আজকে একটু তাড়াহুড়া করেই বের হব। আপনাদের ভাইয়া এক একটা করে ব্যাগ গ্যারেজে রেখে দিয়ে আসতে চাচ্ছে, কারণ আমাদের সাথে 2টা বাচ্চা আছে, তাই আগে ব্যাগগুলো নামিয়ে রেখে আসতে গিয়েছে, তারপর আমরা নেমে যাব। এই যে আরাশোনাও একেবারে রেডি, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে। দাদু বাড়িতে ঈদ করতে যাচ্ছি বলে কথা। আমাদের বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে আমরা সরাসরি কাউন্টারে চলে যাচ্ছি। এই যে একদম ভোরের ঢাকা শহর, কত নীরব, কত নিস্তব্ধ। কে বলবে যে আধা ঘন্টা পরে এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে। ফাইনালি আমরা কাউন্টারে পৌঁছে গিয়েছি, আর আমাদের বাস এখনো আসেনি, তাই আমরা এখানে ওয়েট করছিলাম। আমি অবশ্য ভিতরে যেয়ে বসেছি, কিন্তু আপনাদের ভাইয়া ব্যাগগুলো নিয়ে ওখানে ওয়েট করছিল, কারণ কিছুক্ষণের ভিতরেই আমাদের বাস চলে আসবে। আর আজকে কাউন্টারে এত বেশি ভিড় ছিল, কাউন্টারে বসার জায়গাও পাওয়া যাচ্ছিল না। খুব স্বাভাবিক এটা, কারণ ঈদের ছুটি বলে কথা। আমরা অলরেডি বাসে উঠে পড়েছি, আর বাস এখনো ছাড়েনি, এখানে দাঁড়িয়ে আছে। আমি বসে বসে সাদা ফুলগুলো দেখছিলাম। এই ফুলটা আমার অনেক পছন্দ, আর সবুজের ভিতরে এই সাদা ফুলগুলো যখন একসাথে অনেক হয়ে থাকে এত ভালো লাগে দেখতে। যাই হোক, কিছুক্ষণের ভিতরেই আমাদের বাস ছেড়ে দিবে। আমাদের বাস ছেড়ে অলরেডি কিছু দূর এগিয়ে এসেছে, আবার সে জ্যাম শুরু হয়ে গিয়েছে। কিছুই করার নাই, আজকে পুরো ঢাকা শহরই জ্যামে থাকবে। জ্যামে বসে বসে এর থেকে ভালো অপশন আর কিছু হতে পারে না। আমার খেতে ভীষণ ভালো লাগে, আমি ট্রাভেলে অনেক খেতে পছন্দ করি। তো ফাইনালি আগে একটা ভালো জায়গায় দাঁড়িয়েছিলাম, খেয়েছি। বাট এখন যেখানে এসে জ্যামে বসে আছি গরুর হাটের ভিতরে, গরু দেখছি, হাট দেখছি, কিছুই করার নাই, কিন্তু প্রচন্ড গন্ধ। এটা ছিল একদমই বাজে একটা অবস্থা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবার গরু কেনা দেখছিলাম, কে কয়টা গরু কিনে নিয়ে যাচ্ছে, বড় বড় গরু কিনে নিয়ে যাচ্ছে, একটা হইহুল্লো ব্যাপার স্যাপার। তো কোরবানির ঈদের যেটা মজা আর কি। আমরা মূলত যাত্রাবাড়িতে 4 ঘন্টার মতো জ্যামে বসেছিলাম। পুরো রাস্তা জুড়ে ছিল হাজার হাজার মানুষ, সবাই ওয়েট করছে বাসের জন্য, কে কোন বাসে যাবে। সেই জন্য অনেকের বাস আসতে অনেক লেট করেছে, কারণ আজকে ঢাকা শহরে প্রচুর জ্যাম। ঢাকা থেকে বের হওয়া একটা কঠিন ব্যাপার ছিল। তো ফাইনালি একটু একটু করে আমাদের বাসটা ফ্লাইওভারে উঠে গিয়েছে। ফ্লাইওভার জুড়েই পুরো ফ্লাইওভারে জ্যাম ছিল। আর আমি এখান থেকে কিছু মানুষদেরকে দেখছিলাম যারা হয়তো বাসের টিকিট কাটেনি। আমি এইসব নিউজ দেখি অনেক, এভাবে বসে থাকে কোন বাসে তারা যেতে পারবে, কোন বাসে যাবে। অনেক মহিলারা, ছোট বাচ্চারা, পুরুষরা সবাই মিলে দাঁড়িয়ে আছে। অনেকের কাছে টিকিট ছিল না, তারা আদৌ কোন বাসে করে যাবে তারও কোনো ঠিক নাই, বা কিভাবে যাবে। অনেক কষ্ট করছে সারাদিন দাঁড়িয়ে থেকে। সব কষ্টই শেষ হয়ে যাবে যখন তারা একটা গাড়িতে উঠবে এবং বাড়িতে পৌঁছে তার প্রিয়জনদের সাথে ঈদ করতে পারবে। তখন এইসব কষ্টের কোনো ভ্যালু থাকবে না এবং মনেও রাখবে না, কারণ প্রতি বছরই এগুলোই হয়ে আসছে। নিউজে দেখা যায় প্রতি বছরের একই কাহিনী। প্রচুর জ্যাম ঠেলে মানুষ রাজধানী থেকে বের হয়ে বাড়িতে যায় প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য, বাট কেউ কিন্তু মনে রাখে না। কেউ যদি মনে রাখে এই বছরেরটা, তাহলে আগামী বছর কিন্তু কখনোই তারা এত কষ্ট করতো না। আর সত্যি কথা বলতে এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স, কারণ আমি যতবার ঈদ হয়েছে ততবার অনেক আগেই চলে গিয়েছি খুলনায়, অথবা এখানেই ঈদ করেছি। বাট একদম ঈদের সময় বা ঈদের ছুটিতে এই প্রথমবারের মতো আমি বের হলাম, এবং সবকিছুই আমি নিজের চোখে দেখলাম। আসলে সবকিছু আমি আগে নিউজে দেখতাম, সরাসরি কখনো দেখার হয়নি, বাট এই প্রথমবার আমি দেখছি মানুষজন হেঁটে পারলেও চলে যাচ্ছে অনেক দূর। কি করবে, যেতে তো হবেই বাড়িতে, ঈদ বলে কথা। আমরা অলরেডি পোস্তগোলা ব্রিজ পার হয়েছি, এই যে বুড়িগঙ্গা নদী। এরপর থেকে হয়তো খুব একটা জ্যাম নাও থাকতে পারে, জানি না, ঈদের সময় আগে কখনো আসেনি তাই এক্সপিরিয়েন্সও কম। আপনাদের ভাইয়া বলছে খুব একটা জ্যাম হয়তো থাকবে না, যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে। টোল প্লাজায় গিয়ে হয়তো কিছুক্ষণ জ্যামে বসতে হতে পারে। যাই হোক, এই যে ন্যাচারাল দেখতে দেখতে চলে যাচ্ছি। গাড়ি চললে এত ভালো লাগে, এত পরিমাণে বাতাস। এই যে মেহেরিশোনার ছোট্ট ছোট্ট চুলগুলো উঠছে, মাশাল্লাহ। আর যেখান থেকেই যাচ্ছি কোনো রাস্তা হয়তো মানুষ ছাড়া ছিল না, প্রত্যেকটা রাস্তায় এত এত মানুষ ভিড় করে আছে বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন। আমি পদ্মা সেতু টোলের আগের এই ফুলগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল, বাহারি সব রঙের ফুলের সমাহার। যাই হোক, পদ্মা সেতু টোল দেওয়া শেষে আমরা এখন মেন সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। খুব বেশি কিন্তু টোলে জ্যাম ছিল না, এরপর থেকে আর কোনো জ্যাম হবে না, এটা ভেবেই অনেক বেশি ভালো লাগছিল। এই যে আমরা এখন পদ্মা মেন নদীর উপরে আছি। আসলে পদ্মা নদী আর আগের মতো নেই, এখন অনেক চর পড়ে গিয়েছে নদীতে। এই সেই পদ্মা
নদী, এখানে লঞ্চ এবং ফেরি নিয়ে অনেক ভালো এবং অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। যাই হোক, এখন সবকিছুর অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ। এখন আর কোনো সমস্যা হয় না যাওয়া আসা করতে। তাই এই সেতুর নাম হয়তো স্বপ্নের সেতু দেওয়া হয়েছে। আসলেই এটি স্বপ্নের সেতু। আর এটা যে কেন স্বপ্নের সেতু সেটা শুধুমাত্র দক্ষিণাঞ্চলের লোকজনই জানে, যারা রেগুলার আমার মতো ঢাকায় যাতায়াত ছিল যাদের, তারা জানে যে তাদের কত ভয়াবহ পরিস্থিতি পার করতে হয়েছে। আমি একদিন অবশ্যই আপনাদের সাথে এর তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করব ইনশাল্লাহ। আর আমি সবসময় নন এসি বাসেই কমফোর্ট ফিল করি, কারণ বাতাসের জন্য। আমাদের এদিকের রাস্তাগুলো যে এত বেশি সুন্দর, পদ্মা সেতু হওয়ার পর আরো বেশি সুন্দর হয়েছে। আর যে ন্যাচারাল বাতাসটা এবং ন্যাচারাল লুকগুলো আমি জানলা খুলে উপভোগ করতে করতে যাই। আমি পদ্মা সেতু হওয়ার পর থেকে আর এসির টিকিটই কাটি না কখনো, এসিতে চলাচলই করা ছেড়ে দিয়েছি। কারণ এখানের যে ন্যাচারাল বাতাস, এটার জন্য আসলে এসির কোনো প্রয়োজন হয় না। এই রোডে এসি বাসে গেলে লাইফের মনে হয় অনেক কিছুই মিস করে যাব। নেক্সটে আমাদের জন্য আরেকটা চমক হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন লাইন। এই যে ট্রেন লাইনের কাজও শেষ, এখন শুধু উদ্বোধনের পালা। আমিও অপেক্ষা করছি কবে ট্রেন জার্নিটা করব। সে দেখতে বাড়ির দিকে আগাচ্ছি, কি যে ভালো লাগছে বলার বাহিরে। আর এই এক্সপ্রেসের কথা নাই বা বলি, যারা পদ্মা সেতুর এই পারে বেড়াতে বা ঘুরতে এসেছেন তারা জানে এক্সপ্রেসটা কি, একেবারেই সিঙ্গাপুর। আর এই এক্সপ্রেসের প্রেমে পড়েনি এমন মানুষ খুব কমই আছে, প্রথমবার দেখাতেই সবাই প্রেমে পড়ে যায়। আমাদের গাড়ি অনেক জোরে চলছিল, যেহেতু অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে ঢাকা থেকে বের হতে অনেক বেশি জ্যাম ছিল। আজকে শুক্রবার ছিল, তাই যাত্রা বিরতি এবং নামাজের বিরতির জন্য সাম্পান রেস্টুরেন্টে দাঁড় করা হলো। আমি আগের ভিডিওতেও বলেছি সবসময় যাত্রা বিরতি সাম্পান রেস্টুরেন্টেই দেওয়া হয়। আপনাদের ভাইয়ার নামাজ শেষ, এখন আমরা একটু লাঞ্চে যাচ্ছি, কারণ লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। 12টার সময় আমাদের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু জ্যামের কারণে 12টা থেকে আমরা ঢাকা থেকে বের হতে পারিনি, এত বেশি জ্যাম ছিল। আর জ্যামের কারণেই আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আর এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই আমরা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করেই বাসায় যাব, কারণ বাসায় পৌঁছাতে অলরেডি 4টা-5টা বেজে যেতে পারে। আর সেজন্যই লাঞ্চ করে নিচ্ছি। এই যে আপনাদের ভাইয়া বসে বসে জিজ্ঞেস করছে যে কি কি খাবে, মেনুতে তো এই খাবারগুলো আছে। আর আমার ছেলে বলল যে আমি লাঞ্চে আইসক্রিম খেতে চাই। আর আমরা এখানে দুজন মোরগ পোলাও নিয়ে নিয়েছি, আর আমার ছেলের জন্য আইসক্রিম। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এখানে খুব সীমিত একটা সময় দেয়, 15-20 মিনিটের মতো। আপনাদের ভাইয়া আইসক্রিম কাউন্টার থেকে আইসক্রিম আনতে গিয়েছিল, আর আমি এদিকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসে উঠে পড়েছি এবং বাস অলরেডি ছেড়ে দিয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই প্রথমবারের মতো কালনা ব্রিজ হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমি সবসময় খুলনা দিয়েই গিয়েছি আমার শ্বশুর বাড়িতে, কিন্তু কখনো ভাটিয়াপাড়া থেকে কালনা ব্রিজ হয়ে যায়নি। এই প্রথমবারের মতো আমার শ্বশুর বাড়িতে আমি ভাটিয়াপাড়া থেকে কালনা ব্রিজ হয়ে যাব নড়াইল দিয়ে। এই রাস্তা থেকে আমি সবসময় ওই রোডে ঢুকে যেতাম, ওই যে একটা হাইস আর একটা বাস গেল, কিন্তু প্রথমবারের মতো আমি সোজা চলে যাব। ওইটা হচ্ছে খুলনা বাগেরহাটের রাস্তা, আর এই যে আমি যে রোডে যাচ্ছি এটা হচ্ছে কালনা ব্রিজ হয়ে নড়াইলের রাস্তা। আমিও বেশ এক্সাইটেড ছিলাম, প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম ব্রিজ কালনা ব্রিজ দেখবো সেই জন্য। আর এটা উদ্বোধন হলে কিন্তু বেশ অনেক মানুষই এটাকে দেখতে এসেছিল, বাট আমার দেখতে আসা হয়নি। আমি এই প্রথমবার দেখবো এবং উঠবো। এই যে আমি অপেক্ষা করছি বাহিরে তাকিয়ে তাকিয়ে যে কখন কালনা ব্রিজে আসবো। আর ওর পাপার কাছে জিজ্ঞেস করছিলাম যে আর কত দেরি, আর কত দেরি, আর কত দেরি, কারণ সে অনেকবারই এই রাস্তা দিয়ে এসেছে। আমি এই প্রথমবার আসছি, তাই বারবার জিজ্ঞেস করছিলাম। ফাইনালি আমার অপেক্ষার পালা শেষ করে ব্রিজের টোলে চলে এলাম। ওয়াও, আই এম সো এক্সাইটেড কখন ব্রিজে উঠবো। এখন আমাদের বাস টোল দিচ্ছে এবং টোল কমপ্লিট হলেই আমরা ব্রিজের দিকে এগিয়ে যাব। আমি দূর থেকে দেখছিলাম, ব্রিজটা কিন্তু অনেক ভালো লাগছিল। আর এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা ব্রিজ, কালনা ব্রিজ। এই ব্রিজের কারণে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্টের সাথে ঢাকার দূরত্ব অনেক বেশি কমে গিয়েছে। আর এই সেই কালনা ব্রিজ, আমি কিন্তু এখন কালনা ব্রিজের উপরে। আমরা অলরেডি নড়াইলের ভিতর ঢুকে গিয়েছি, আর আমরা এখন নড়াইল লোহাগড়ায় আছি। লোহাগড়ার নামটা অনেক শুনেছি, বাট কখনো আসা হয়নি বা নিজের চোখে দেখা হয়নি। বেশ ভালোই লাগছে, চারিদিকে শুধু সবুজের সমাহার। ফাইনালি আমরা নড়াইলের ধোপাখোলা নামে একটা জায়গায় নেমে পড়েছি। আর এখান থেকে আমাদের বাড়িতে সিএনজি বা অটোতে করে যেতে হয়, তো আমরা একটা অটো নিয়ে নিলাম আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাড়ি যেতে 40 থেকে 45 বা সর্বোচ্চ 50 মিনিটের মতো সময় লাগবে। বাড়িতে পৌঁছেই গোসল করে একটা ঘুম দিয়েছি, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল। দেন ঘুম থেকে উঠে ভাবলাম বাইরে একটু হাঁটাহাঁটি করি। তখনও ভীষণ মাথা যন্ত্রণা করছিল, কারণ অনেক লং একটা জার্নি করে এসেছি। তাই ভাবলাম বাইরে বাতাসে হাঁটলে হয়তো একটু ভালো লাগবে, সেই জন্য একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করার জন্য। বাড়িতে এত বেশি গরম যে কারণে আমার মাথায় ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছিল। রাস্তা থেকেই মাথায় ব্যথা করছিল, যেহেতু অনেক লং একটা জার্নি। আর আমরা খুব ভোরে ঘুম থেকে
থেকে উঠেছি, একটা ঘুম ল্যাগ পড়ে গিয়েছিল, আর আগের দিন রাতে অনেক রাত পর্যন্ত গোছগাছ করেছিলাম। সো সবকিছু মিলে অনেক খারাপ লাগছিল। অনেকদিন পর এরকম খোলা আকাশ আর চাঁদ দেখলাম, বেশ ভালোই লাগছিল। হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ লাগছিল। আর আমি আমার আগের ভিডিওতেও দেখেছিলাম আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, আর প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ অনেক ফল ধরেছে। আমার ভীষণ পছন্দের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, চলেন। আমাদের বাড়ির গন্ধরাজ গাছে অনেক গন্ধরাজ ফুল হয়েছে। এটা প্রতি বছরই হয়। গন্ধরাজ আসলে সিজনারি ফুল। এখন গন্ধরাজের সিজন চলছে। আমরা আস্তে আস্তে অনেক ফুল পাড়া গিয়েছে, শুকিয়ে গিয়েছে। উপরে সব ফুল ফ্রেশ আছে, এই যে নিচে মাত্র একটা ফুল ফ্রেশ আছে। আমি এটা হাতে পেলাম, আর 2-1 দিনের ভিতর আরো ফুটবে। এখানে অনেক ফুলের কলি আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি নাস্তা করে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর আমি 1 কাপ চা আরো কিছু ভারী খাবার খেয়েছিলাম, সেজন্য তেমন ভারী কোনো খাবার খেতে ইচ্ছে করছে না, তাই একটু ফ্রুটস খাচ্ছি। আর এই লিচুগুলো অনেক রসালো আর অনেক মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। আর এগুলো আমার ছোট খালা শাশুড়ির গাছের আম, সে আম্মাকে দিয়েছিলেন এবং আম্মা আমাদের জন্য রেখে দিয়েছিলেন। আমগুলো যে এত মজা ছিল, একদম গাছ পাকা ফ্রেশ আম। তো আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।